তুমি চাইলে কি না দিতে পারি আমি। কাক টাকা ভরে উঠে তুমি চাইলে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি। আজিপুর মন্ডলে বাড়ি যাবো। হ্যাঁ, এদিকে যেতে পারবো? দাদা আজিপুর মন্ডলের বাড়ি যাবো। কে কবিতা বাবা? হ্যাঁ কবিতা বাবা। কেন হারিয়ে যেতে পারলাম না নিজেকে হারাতে? জিতিনি কিছু, তবু এত স্বপ্ন। শিশিরের ঘাসে ঝিকমিক করে খেলা, নিয়ম করে আসে সূর্য ডোবার পালা। পথে পথে রক্তমাখা রোদ, আশ্বিনের খড়ের মতন। আমি তো ছিলাম সেখানে। এই দেখে আমার মনে পড়ে গেল, কি জানো, এক কবি এক অসাধারণ লাইন লিখেছিল, কি জানো, পথে পথে রক্তমাখা রোদ, আশ্বিনের খড়ের মতো। দাঁড়া, যাবে কোথায়? লাইন ধরে ধরে বলছি। এত আশ্বাস, মাটির পুতুলের বিলাপ, তারই বিছানায় শুয়ে দেখি মৃত্যুর সাথে মানুষের আনাগোনা। তবু এত স্বপ্ন, জিতিনি কিছু। নিজেকে হারাতে হারিয়ে যেতে পারলাম না। হারিয়ে যেতে বড় স্বাদ হয়, হারিয়ে যেতে বড় স্বাদ হয়, বড় স্বাদ হয়। এই জমিটায় একটা কবিতা বলেছিলাম, এই জমিটায় এই ঘাস কাটতে কাটতে। এই দেখ ঘাস কাটতে কাটতে ওরা ড্রোনও উড়াচ্ছে। বাহ, আয় রে আয়, লগন বয়ে যায়। ভাল লাগে মাঝে মধ্যে এসব করতে। সারাক্ষণ না একটা ভিতরে একটা পোকা আছে, বুঝলি, একটা কিটির কুটুর করে। তার কামড়েই শিল্প হয় বলে আমার মনে হয়। সে আমার মুখের সামনে বলছে ওষুধটা ঠিক, রসগোল্লাটা বালাটা, ওষুধটা ঠিক। আমি এবারে তুমি আমার সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখো না দেখো, আমি কিন্তু বিনা পয়সায় ইনস্টাগ্রাম ফেসবুকে তোমার সব ভিডিও দেখি। বিএবিটি এই বিএবিটিটা একটু বুঝিয়ে দিতে হবে ক্যামেরায়। আমি বুঝিনি কিন্তু প্রথমে, আমি বুঝি যে বিএ পাস করেছে, বিটিটা কি আমি ভাবছিলাম। মানে আমাদের গ্রামাঞ্চলে বিটি মানে মেয়ে আর কি। হ্যাঁ, তো বিয়ে করেছে এবং মেয়ে হয়েছে, সেজন্য বিয়ে বিটি। বন্ধুকে কি বলে? সাদিক। সাদিক। বাহ সাদিক, তুমি আমার সাদিক। ইয়া সাদিক। আইবা। হ্যাঁ হ্যাঁ, ইন্টারন্যাশনাল অডিয়েন্স পেয়ে যাবো এবার আমরা, অ্যারাবিক অডিয়েন্স পেয়ে যাবো। শেষমেশ তবে দেখা হলো। তা তুমি তো অনেকের সাথে দেখা করছো না, আমি যা খবর পেয়েছি। এই তোমার মানে আমি ভাইরাল বলবো না, তুমি কিন্তু ভাইরাল হওনি। কেন বলছি ভাইরাল, তাকে আমি ভাইরাল শব্দটাকে নেগেটিভ ভাবে বলছি না, বুঝতে পারছো তো? মানে আমি ভাইরাল শব্দটাকে বলতে চাইছি যে মানে হুট করে পুট হয়ে গেছে। তোমার ব্যাপারটা কিন্তু সেটা না। তুমি যে কাজটা করছো সেটা খুব স্টেডি একটা কাজ করছো, আমার যা মনে হয় বা আমি যা দেখেছি। কারণ তোমার কবিতা বাছাগুলো, কবিতা পড়াগুলো, এবং তুমি যেই অনুষঙ্গে কবিতাগুলো পড়ছো, তুমি যে জমিতে কাজ করতে করতেই পড়ছো, ঠিক তুমি খুব দুষ্টু লোক, তুমি ঠিক জানো কোন দিন পাহাড় কিনতে যাবে, তুমি কোন দিন জানো যে জীবনানন্দের সঙ্গে থাকবে। তো এটা একটা কনসিয়াস শিল্পী না হলে আসে না। তো তোমার এই কবিতা বাছার ব্যাপারগুলোর মধ্যে কি চলে? অত পরিকল্পিতও না। অতটাও নয়, পরিকল্পিত বলছি না, কিন্তু জানা বোঝাটা আছে, সাবজেক্টটায় গ্রিপ তোমার যথেষ্ট। হয়তো মানে হয়তো না, এটা বিনয় হচ্ছে। না বিনয় নয়, মজুমদার, বিনয় মজুমদার। না বিনয় মজুমদার। ওই বলতে গেলে সেদিনকে যেমন হঠাৎ মনে পড়লো যে জীবনানন্দের জন্মদিন। কোন কবিতাটা বলি, আবার আসি ফিরে হয়ে গেছে, বনলতা সেন সারা পৃথিবী বিখ্যাত। হ্যাঁ, ও ওভার ইউজ হয়ে গেছে। ওটাই বললাম, ওটাই মানে বনলতা সেন, ঋতব্রত ব্যানার্জির একটা কথা শুনছিলাম যে বনলতা সেন মানে নতুন ভাবে আবার গবেষণা করে ওর একটা শুধু প্রেমের কবিতা না, এইটা বোঝাতে চাইলো। যদিও আমি এটা অনেক আগেই শুনেছিলাম বাংলাদেশের ভদ্রলোকের মুখে, যে বনলতা সেন একটা ভার্সেটাইল কবিতা। আর পরিকল্পনা কেন নেই, আমি তো কাজ করতে করতে হঠাৎ করে দিলাম।
বা আমি হয়তো সকালে মনে করলাম আজকে একটা কবিতা করব, হবেই না, হবেই না, কিন্তু হঠাৎই কাজ করতে করতে হয়তো কিছু একটা মাথায় এলো, এটাই এই তো 2 মিনিটের মামলা, এইটা হয়, ওই খুব পরিকল্পিত হয় না। তুমি জানো আমি তো সিনেমা বানাই, আমাদের সিনেমার ক্ষেত্রে আমাদের অনেক পরিচালক আছে যারা পুরো স্ক্রিপ্ট খসড়া করা আঁকা করে ফ্রেমে যায়, শ্যুট করে। আবার অনেকে আছে যাদের কিছুই থাকে না, স্ক্রিপ্টও থাকে না, আমি সেই দলে পড়ি না, তো থাকে না। আবার অনেক লোক থাকে যারা স্ক্রিপ্ট নিয়ে যায়, নিয়ে গিয়েও ফ্লোরে অপেক্ষা করে কিছু একটা আসে, আমি সেই দলে পড়ি। এবং সেখানে যেই স্পন্টেনিয়াস রিয়াকশনটা আসে, সেটা একটা ম্যাজিক ক্রিয়েট হয়। তুমি সেই ম্যাজিকটার অপেক্ষা করো যে কখন সে ভেতর থেকে চাগার দিচ্ছে। একদম একদম, মানে ফিলটা ঠিক আসছে কিনা, অনুভবটা ঠিকঠাক আসছে কিনা। আর কবিতা তো সবসময় মনে পড়ে, কিন্তু সবসময় তো আর রেকর্ড করা যায় না, আর সেই জিনিসটাও আসে না। তুমি জানো তুমি একটা ঘটনা ঘটিয়ে দিয়েছো। কি ঘটনা ঘটিয়ে দিয়েছো সেটা তুমি মানে জ্ঞানত ঘটাও কি অজ্ঞানত ঘটাও, কিন্তু ঘটিয়েটা দিয়েছো। কি ঘটিয়ে দিয়েছো জানো? সেইটা হচ্ছে বাংলা কবিতার একটা অদ্ভুত সময় যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের ছোটবেলাতেও 90-এর দশকে যেমন বাংলা কবিতার একটা দপদপানি ছিল, একটা পাওয়ার ছিল এবং একটা জায়গাও ছিল। এদিকে নবরণ ভট্টাচার্য তখন বেঁচে, এদিকে জয় গোস্বামী তখন তুঙ্গে, আরো অনেক, এমনকি নিজের পক্ষে পরের দিকে শ্রীজাতও একটা নতুন ছন্দের ধারাপাত নিয়ে কাজ করছেন, আরো অনেক কিছু চলছে, লিটল ম্যাক চলছে, এ চলছে। কিন্তু শেষ 10-12-15 বছর ধরে বাংলা কবিতা খুব একটা মুখে মুখে ঘোরার জায়গায় আসেনি। এখনো আমরা যে লাইনগুলো মূলত মুখে মুখে ঘোরাই, সেগুলো কিন্তু 20-25 বছর আগের লাইন, ভালো করে ভেবে দেখলে, এটা ঠিক, তাই না? তুমি সেখানে সেই পুরনো কবিতাই বলো আর নতুন কবিতাই বলো, পড়ে পড়ে 50,000 লোক কবিতা শুনছে, 50,000 লোক গড়ে কবিতা শুনছে। এবং তোমার যারা অডিয়েন্স, তারা কিন্তু শুধুমাত্র ওই ফেসবুকে একটা দেখছে, একটা কেউ ম্যাক্সি পরে ব্রিজে নাচ করছে, তারপর আরেকটা কেউ একটা খাবার খাচ্ছে, কেউ একসাথে 4 থালা বিরিয়ানি খেয়ে নিচ্ছে, ওই পাবলিক না। এবং যারা শুনছে তারা কিন্তু কবিতা ভালোবেসেই শুনছে। এবং অনেকের, হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখছি, আমি তো ফলো করেছি, তোমার যেই লোকজন শুনছে তাতে মেঠো মানুষও প্রচুর আছে যাদের কবিতার সাথে যোগাযোগ নেই, তাদের ইন্টারেস্টটা তুমি তাদের হিরো। যে এই বাস ছোটবেলা থেকে জানা তো চাষাভুষো বলা মানেই সে একটু শিক্ষার থেকে বা শিল্পর থেকে দূরে, এটা একটা ধারণা করে দেওয়া হয়েছে আমাদের, কি বলো? তুমি সেখানে দাঁড়িয়ে সেই ধারণার উপরে 12টা বাজাচ্ছ এবং দাঁড়িয়ে পুরো সদর্পে কমফোর্টেবলি বাঁ হাতে সেলফি মোডে কবিতা বলে দিচ্ছ। তো এই এফার্টলেস, এই যে স্বতঃস্ফূর্ত ভাবে করছো না, এটাই তারা তোমার ফ্যান হয়ে গেছে, একদম পুরো দিল দিওয়ানা হয়ে গেছে। আর অন্যদিকে যারা আমাদের মতন কাঙাল লোক, যারা বসে আছি, যারা কবিতা নিয়ে বাঁচি, ভালোবাসি, কিন্তু কোথাও গিয়ে, যেমন ধরে নাও বম্বেতে তো জাকির খান একটা শায়রির শো করলেও লোক দেখতে যায়, কুমার বিশ্বাস সে যখন হিন্দি গীত বলে, কবিতা বলে না, সে বলে দারুণ হয়। তুমি বলো তো আমার বাংলায় কোন কবি কবিতা পড়বে তাতে পুরো মানে আমাদের মানে দোলাচল হিমাচল হয়ে উঠবে, তাই না? সেই গ্যাপটা ছিল, এইটা ভেঙে বেরিয়ে গেল কেসটা। এবং আমরা যে একটা কথা বলি যে কোনো কবিতা পাঠ বা আবৃত্তির মাস এবং ক্লাস বোথ কম্বিনেশন ঘটানো খুব কঠিন, সেটা ঘটিয়ে দিয়েছো তুমি। হয়তো ঘটেছে, কিন্তু আমি তো জানতাম না, এটা আমার কাছে কাকতালীয়ই মনে হয়েছে। সেটাই, কিন্তু মানে মানে তবে একটা জিনিস আমি বুঝতে পারলাম, সত্যি সত্যি খেয়াল করলাম যে তাই তো জয় গোস্বামীর পরে জয় গোস্বামীর কয়েকটা কবিতা, তারপরে সেই রকম কোনো দেখো শ্রীজাত পাবে, তুমি মন্দাক্রান্তা বলো, ওই পিনাকি ঠাকুর পাবে, কিছু কিছু পাবে, কিন্তু সেই তাদের কবিতা যাদের মুখে মুখে, তারা কবিতা যে ভাসছে, এই কবিতা, এই যে একটা কবিতা যে রাস্তায় নেমে পড়েছে, বীরেন্দ্র চট্টোপাধ্যায় রাস্তায় পাঠিয়ে দিয়েছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী রাস্তায় নিয়ে চলে গেছে, পুনেন্দ্রবর্তী, জয় গোস্বামী, বুঝলো তো? এই মুখে 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 মুখে, আরে রিক্সার পেছনে লেখা দেখেছিলাম জীবনে, বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাবো। তো এটা 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 তো একটা বড় ব্যাপার। কেমন লাগছে এই পোস্ট, এই পোস্ট ইনস্টাগ্রাম ফেসবুক জীবন? ভালো, কিন্তু অবাক হয়েছি। তো অবাক হয়েছে তো, অনেক লোক তোমার সঙ্গে দেখা করতে আসছে, এই ভিডিও করতে চাইছে, তুমি তাদের না বলে দিচ্ছ কেন? আমার তো মানে কাজ আছে, হ্যাঁ আমি তো মাঠে কাজ করি। আমায় হ্যাঁ বললে কেন?
ওটা ভাগ্নের সঙ্গে যোগাযোগ হয়েছিল। ওকে, আর ভাগ্নে ছবি দেখেছে আমার, হুম, বাচ্চু ভাগ্যিস বানিয়েছিলাম ছবি, না হলে তোমার সাথে দেখা হতো না। না সেরকম না, সে তো এমনি মানুষের সঙ্গেও আমি দেখা করেছি, হ্যাঁ, কিন্তু ওই কেউ ভিডিও ভিডিও বানাবো বললে আমার একটু, এটা একটা অসুবিধা হয় না, একটা 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 কেমন লাগে। আমি কে এত ভিডিও ভিডিও বানানোর কি আছে। তুমি বাংলা কবিতার পুনরুজ্জীবন ঘটাচ্ছ, তুমি কে বললে হবে স্যার? ওরম মশাই। হ্যাঁ, আরে না, আমি তো সবাইকে, যে যাদের আমার পছন্দ হয় আমি তাদের ঘরে আরো লোড চাপিয়ে দিতে চাই। এটা আমার আমার স্বভাব, এটা সত্যি বলছি। আমার যাকে ভালো লাগে না আমি তাকে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ বলে ছেড়ে দিই। কিন্তু যাদের আমার ভালো লাগে তাদের আমার মনে হয় মানে তাদেরকে ঠেলতে হবে, তাদের ঘাড়ে আরো দিয়ে দিতে হবে, কাঁধে বোঝা নয়তো সোজা করতে হবে পার, তুই মাঝি তুই মোল্লা করবি পাড়া পার, এই জন্যেই দিয়ে দেওয়া। এবার তুমি মাঝি মোল্লা একসাথেই, এই যে কবি ও কৃষক, এই নিয়ে কোনো কাব্যগ্রন্থ ভেবেছো কোনোদিন নিজের? আমার তো আজকে গাড়িতে আস্তে আস্তে আমি বলছিলাম, আমি আজিবুদ্দাকে আইডিয়াটা দেবো, তো একটা কাব্যগ্রন্থ করে যা নামই দিও কবি ও কৃষক, বা কৃষক ও কবি, যেটা আগে পড়ে। কয়ের অনুপ্রাসও আছে, সুন্দর লাগবে। ভাবিনি, ভেবো ভেবো, ভাববো। শব্দের একদম শব্দের অক্ষর, তোমার মাটি সব তোমার হাতে, সব নিয়ে ভেবো। তা ওই কাজেও কবিতায় পেজে একটা দেওয়া আছে, পেজে লিখে রেখেছি কাজেও কবিতায়। ঠিক। তো এই যে পেজে লেখো, কখনো ইচ্ছা হয় না একটা বই বেরোবে, একটা পাণ্ডুলিপি, একটা নতুন গন্ধওয়ালা একটা বই, গন্ধ হবে, বই মেলায় বেরোবে, অন্যান্য জায়গায় বেরোবে, স্টলে পাওয়া যাবে, তুমি মুচকি হেসে চলে যাবে, আরে পাগলা জানেই না কার লেখা বলে এরকম চলে যাবে, সব ভাবার ইচ্ছা নেই? মানে বইয়ে এরকম ঘটেনি, কিন্তু এই সম্প্রতি করিমপুর থেকে বাড়ি ফিরছি, হ্যাঁ, বাসের সিটে বসে আছি, আর একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শুনতে পাচ্ছি, আমি তো দেখতে পাচ্ছি না, আমার কবিতাই শুনছে, আর ওরা 3-4 জন আলোচনা, হেডফোন লাগিয়ে, না ও পাশেই শুনছে, ওরা দাঁড়িয়ে, আমি বসে বসে আছে। দেখতে পাচ্ছি না, ওরা দিয়ে 3-4 জন ওরা বলছে যে এই দাদাটা দেখেছিস, হেব্বি কবিতা বলে, এরকম বলছে। আর আমার তো এই ড্রেস, আর এমনি তখন তো আমি বাজারের ড্রেসে গেছিলাম, চিনতে পারিনি, ভালো লাগলো ওই আপনার ওই কথাটার মতো। সেটাই, তা একটা কবিতার বই হওয়ার আছে তো। কখনোই ভাবিনি, কোনো দিনই ভাবিনি যে আমি আমার এগুলো কবিতা, এখনো ভাবি না, কিন্তু এই কবিতা শোনার পর থেকে অনেক মানুষের সঙ্গে তো পরিচয় হলো, কেউ ফোন করেছে, কলকাতা বইমেলার আগেও 2-3 জন ফোন করেছিল যে আপনার বই আমরা বের করতে চাই। সময়টা ছিল খুব কম, সেই জন্য আর হয়ে ওঠেনি। ইদানিং অনেকেই যোগাযোগ করেছেন বিভিন্ন প্রকাশনা থেকে। তোমার আপনি তো পড়লেন, হ্যাঁ ওগুলো পড়লাম, মানে আমি তোমার কবিতা কোট করে তোমায় এক্ষুনি বলছিলাম, এই যে তুমি বলছিলে তাহলে কেন এই লাইনটা লিখেছো যে কিছুই তো জিতিনি তবু এত স্বপ্ন, তো সেই তবু এত স্বপ্নের মধ্যে বই নেই, বইমেলা নেই, এগুলো হতে পারে? আমি মানি না, আমি মানি না, আর আমি তো চাই এগুলো হোক। স্বপ্ন দেখতে তো সমস্যা নেই, স্বপ্ন দেখাই যায়, এই ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো, কাগজপত্র ভাবা যায়, তবে সত্যি হবে এগুলো ভাবিনি। স্বপ্ন তো অনেক কিছুই দেখা যায়, কিন্তু তোমার ওই এত শব্দটার মধ্যে না অদ্ভুত একটা, তার পুরো কবিতাটার মধ্যে একটা নির্লিপ্ত হওয়ার চেষ্টা, ওই হারিয়ে যাওয়ার কবিতাটা তোমার আসলে হারিয়ে যাওয়ার বড় ইচ্ছা, কিন্তু হারিয়ে যেতে যেতেও এই এতটার মধ্যে, স্বপ্নটার মধ্যে না একটা বাঘের অদৃশ্য থাবাও আছে। আমি পেয়েছি, তোমার দয়াতেই পেয়েছি, কিন্তু পেয়েছি তো। লেখা হয়েছে? হ্যাঁ, কি পাগলা না কি তুমি, তোমার লেখা হয়েছে, ওটা লেখা হয়নি শুধু, ওটা যাতা কাণ্ড কারখানা ঘটেছে। আমি তো তোমার কবিতাও পড়বো, আমি তোমার মেনু কার্ডটাও পুরো করেছি, আর তোমার এই হারিয়ে যাওয়ার বড় স্বাদ আমার মানে ব্রিলিয়ান্ট লেগেছে লেখাটা। প্রথমটা কাকতালীয়, প্রথম কয়েকটা একদমই কাকতালীয়, রাস্তা কারো একার নয়, একটা গাছতলায় দাঁড়িয়ে, তারপর আরো 2-1টা করলাম, এগুলো প্রথমটা কাকতালীয়, তারপরে একটু পরিকল্পিত, ওটা যেহেতু মানুষ আত্মহত্যার এইটা দেখি, তারপরে এইটা দেখি, তারপরে মনে হলো না, এইভাবে তো হবে না, আমি কবিতাটা ঠিক বুঝছি তো, বুঝে বলছি তো। তারপরে দেখলাম যে না, আমি যেভাবে বুঝি এটাই ঠিক আছে, এর অতিরিক্ত কোনো মানে থাকলে থাকবে, তারপরে যারা সমালোচক তারা সমালোচনা করবে, আমার কাজটুকু আমি করি যেটুকু বুঝি। একদম এটাই। চলো ওদিকে একটু হাঁটি। বলছি যে তোমার পড়া ছোটবেলায় প্রথম কবিতা কি? বাঘ আছে আম্বানে,
বাংলাচি আমরা হ্যাঁ প্রথম কবিতা তো বললে যেটা পড়েছো, লিখেছো কবে প্রথম? ও মনে নেই। মনে নেই, তাও স্কুল? হ্যাঁ স্কুল লাইফে লিখেছি। স্কুলের দেয়াল ম্যাগাজিনে বা এমনি ম্যাগাজিনে কখনো? আমাদের স্কুল, আমি যখন এতে পড়তাম নাজিরপুর বিদ্যাপীঠ, আর আমার বন্ধুরা পড়তো ইয়েতে নারায়ণপুর থেকে 5 থেকে 10 অবধি, মানে মাধ্যমিক অবধি নারায়ণপুর থেকে মানে একটাই বেরিয়েছিল স্পন্দন নামে নারায়ণপুর। আমি তো পড়তাম এতে নাজিরপুরে, আমি পড়াকালীন নাজিরপুরে বেরোইনি। তো তুমি অন্য স্কুলে গিয়ে খেপ খেলে এসছো? আমি খেলিনি, মানে ওভারটা দিয়েছিলাম, ওর বল করে এসেছি। ব্যাস, ভালো, উইকেটও পেয়েছো। হ্যাঁ, কোনো প্রেমপত্র এসেছিল কোনো অন্য ছাত্রীর কবিতা পড়ে ঠোড়ে কিছু? না এসব হয়নি। তো বিয়ে করলে না কেন? যে মানে এটা কি একটা কনসিয়াস মানে সচেতন সিদ্ধান্ত, নাকি পাকে চক্করে হয়নি, নাকি কেউ দুঃখ দিয়ে কবিতা দিয়ে চলে গেছে? সচেতন সিদ্ধান্ত। তাই কেন? ও আমাকে দিয়ে হবে না, এত দায়িত্ব টাইত্ব হ্যান ত্যান এইসব। আর আমি ও মানে কোনো হিসাব টিসাব থাকে না আমার কাছে। এই কাজ করি মাঠে, সমস্ত কিছু বর্দা দেখে, আমার হচ্ছে খাওয়া, কাজ করা, ঘুরে বেড়ানো, আর যা খুশি তাই করা। হ্যাঁ, তো এই জীবনে একটা এখন যদি আমি সংসার করি, ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আমাকে হিসেব করতে হবে, মুদিখানার হিসেব করতে হবে, মাঠের হিসেব করতে হবে, বাল্লি ওসব আমাকে দিয়ে হবে না। ভালো সিদ্ধান্ত তো। হ্যাঁ ভালো তো, তুমি যে, আমি ভালো মানে আমি তো বিয়ের বিরুদ্ধে বলছি না, আমি ভালো কেন বলছি যে তুমি যে নিজেকে এটা বুঝতে পেরেছো। আমরা তো জীবনে কে কি রাম একটি সুবোধ বালক, আমরা ওই সুবোধ বালক হতে গিয়ে না রামও হতে পারি, না সুবোধ বালক হতে পারি, না রাবণও হতে পারি, তাই না? বানরের সেনা হয়ে বা অন্য কিছু একটা ঘটোৎকচ যেটা জগা খিচুড়ি হয়ে রয়ে যাই। তুমি যে নিজেকে এটা বুঝতে পেরেছো যে না আমার এই সারাদিনের কাজটুকু করলাম, বাকি ঝামেলা দাদা বুঝে নেবে, আমার হয়ে গেল, রইলো ঝোলা, চললো ভোলা, এবার বিকেল থেকে একটু ঘোরা হবে, বন্ধুবান্ধব আড্ডা হবে, কবিতা হবে, ভাবনা হবে, কবিতা পড়বো, একটু অন্য সিনেমা দেখবো বা কিছু করবো, এইটাই আমার জীবনের চাহিদা। একদম তো এইটা যে তুমি ফ্রেম করতে পেরেছো, আমরা তো অর্ধেক লোক সারা জীবন কেটে যায় বুঝতে বুঝতে, ততক্ষণে অলরেডি 2টো বাচ্চা নেমে যায়। তা জানি না, মানে কিছু কিছু বন্ধু বলে ভালো করেছিস। আমি বন্ধুর মতনই, আমি বলছি ভালোই করেছো, খারাপ করোনি। হ্যাঁ ভালো তো ভালোই ব্যাপার। তো বিয়ে নয় বুঝলাম, দায় দায়িত্ব, প্রেম হয়নি। সুকান্তের শতবর্ষ চলছে, তোমার কাছে সুকান্ত কি? মানে সুকান্তের মানে কবিতা তো নিশ্চয়ই পড়েছো। একটা লোক, একটা বাচ্চা ছেলে এই বয়সে চলে গেল, এত একটা কাজ করে দিয়ে চলে গেল, মানে এবং আমার মনে হয় তো মানে আমাদের ইউথদের মধ্যে সুকান্তকে আরও বেশিভাবে মানে ইনকর্পোরেট করা উচিত, আমাদের শিক্ষা ব্যবস্থায় বলো বা জীবনের সব জায়গায় বলো। সেটা আমার মনে হয় সামহাও আমরা করে উঠতে পারিনি। ওনাকে ওই হাফই রেখে দিয়েছি, ওনাকে আবক্ষ অবস্থানই দিয়ে দিয়েছি কবিতার জায়গাতেও, ওনাকে একটা পূর্ণ দৈর্ঘ্যের অবস্থান আমরাই করতে পারিনি। তোমার কি মনে হয় সুকান্তকে নিয়ে? যে সময়টা বেঁচেছেন সেই সময়টুকুর মধ্যে তো অনেক লিখেছেন, অনেক লিখতেন, আমরা তো সেইটাই হারিয়ে ফেলেছি। এইটা বরং ওইখানে আক্ষেপ না করে আমার মনে হয় এখানে আক্ষেপ করাটাই ভালো। লিখতেন তো ওই বয়সে, যদি ওই রকম লেখেন, হ্যাঁ আরো 20 বছর 30 বছর বাঁচলে কি লিখতেন। একদমই। অভাবের জন্যই মারা গেছে আমি যতটুকু জেনেছি। হ্যাঁ রোগ হয়ে অভাব, টিভি হয়ে গেছিল, না খেতে পেয়ে। তো আর বিপ্লবী কবি এবং যুবকদেরই তো কবি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, প্রথম কবিতা। বলবে নাকি? বলবে ওই 2-1 লাইন। তাই হোক না, খারাপ কি? ওই ছেলে মানুষ বেলাতেই তো মারা গেছে, তো ওই সুকান্ত অল্প বয়সে মারা গেছে। এবং ছাড়পত্রের প্রথম কবিতায় ওটা, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে, খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত, কি এক দুর্বুদ্ধ প্রতিজ্ঞায়। বাহ, একটা কথা বলছি, এই যে এত শিশু ভূমিষ্ঠ হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে এখনো দাঁড়িয়ে, তোমার কি মনে হয় আমাদের এই সমাজ বা যে ব্যবস্থায় এখন আমরা আছি সেখানে দাঁড়িয়ে একটা শিশু কবি হবে সেই জন্য যে পরিবেশ বা পরিকাঠামো বা যেই মনোবৃত্তি এবং মানসিকতা লাগে সমাজে, সেটা বর্তমান খুব একটা?
হ্যাঁ, সোজা জায়গা, একদম সোজা। কিভাবে? কিভাবে? প্রতিকূল পরিস্থিতিতে না পড়লে সেখানে সৃষ্টি কিছু হয় না। এই কবিতা লেখার এই তো উপযুক্ত সময়। আমরা দেখছি তো আমাদের চারিপাশে কি অবস্থা। অত আমি ডিটেলসে ভেঙে বলতে পারবো না, দরকারও বলবো নেই, না। বলবেও না, কবিতায় বলবে। হ্যাঁ, সে বললে বলবে, না বললে না বলবে। উৎকৃষ্ট সময় কবিতা লেখার। এখন না লিখলে সুখে নাক ডেকে ঘুমিয়ে কবিতা লেখা হয় মানে। হ্যাঁ, তোমার এই কথাটা আমার খুব মানে আজ ভেতরে গেঁথে গেল যে এটাই তো সময় কবিতা লেখার, এটাই তো সময়। একদমই একদমই ঠিক ঠিক কথা বলেছো। তুমি কখনো কোনো মঞ্চে কবিতা পড়েছো কোনোদিন? আপনাদের ওই মঞ্চে পড়িনি, আমাদের মঞ্চে পড়েছি। এই আপনার আমার আছে কেসটা আছে, আমি জানি আছে, একদমই আমি মতামত। আমি না, না, কিন্তু কিছু কিছু মনে করবেন না। আমি মনে করিনি কলকাতা থেকে এসেছেন, কলকাতায় আমরা তো একদম অন্তত ভিডিও ক্লিপে দেখি, একদম ফেসবুকে তো দেখি। একদম কলকাতা আমি বুঝি, একদম কলকাতার বাইরের তফাৎটা কি। এবং তোমার একটা ইন্টারভিউ দেখেছিলাম, তাতে একটা দারুণ কথা বলেছিলে তুমি, যে এই যে আমি কবি হব, এই যে আমি কবি হচ্ছি, এরপর তো সেই কলকাতা যদি বই বার করতে হয়, পড়ে থাকতে হয়, আমায় তো কলকাতা দিয়ে পড়ে থাকতে হবে, সেটা আমার হবে না। আরে অত কিছু ভাববো আমি, আমি কি আমি আমি কি যদি আমাকে নিয়ে ওইসব ভাবতে থাকি, তাহলে মানে শুধু বাংলাতেই এত এত মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, হুম কবি মানুষ আছে, লেখক মানুষ আছে। হুম আছে তো। কিন্তু আসলে কি হয় জানো, আমার কাছে শিল্পের ভারটা শিক্ষার থেকেও সৃষ্টির ভারে বেশি আন্দোলিত হয়। সেটা ঠিক। তো সে ভারে তুমি বেশ ভালো রকম থাপ্পড় কষিয়েছো, এবং তাতে বেশ ভালো দোলাচল চলছে। থাপ্পড়টা পজিটিভ অর্থে বললাম, মানে কারোর গালে নয়, মানে একটা প্রবাহের মধ্যে একটা, বুঝেছ তো? ওই প্রবাহ প্রবাহ বলো, তুমি আবার বলবে আমায় বাংলায় বলো, তাই জন্য থাপ্পড় টাপ্পড় দিয়ে বলছিলাম। না, প্রবাহটা বুঝতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে ওই একটা প্রবাহ তৈরি করেছো। তোমার মানে বন্ধু, ছোটবেলার বন্ধু একটা খবর ফাঁস করেছে, সেটা হচ্ছে তুমি নজিরপুরের যাত্রা সম্রাট, এবং তুমি খুব ভালো যাত্রায় অভিনয় করো, এবং তুমি যাত্রার পরিকল্পনা পরিচালনা এইসবও করো। এটা তো পুরো নির্দ্বিধায় চেপে গেছে সবার থেকে। বাসুদেব বলেছে। হ্যাঁ বাসুদেব হ্যাঁ হ্যাঁ, বাসুদেব ও বলেছে। নিজে ভালো অ্যাক্ট করে। হ্যাঁ, ও কি করে আমি জানি, আমি তোমার প্রশ্ন করেছি, আগে আমি তোমায় ধরবো, বাসুদার সাথে বুঝে নেবো পরে। আর এইটা মানে আমি যতটুকু না বুঝি, হ্যাঁ যারা আমাকে নিয়ে এই মন্তব্যগুলো করে, বন্ধু বলেন, আত্মীয় বলেন, পাড়া প্রতিবেশী, এরা আমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসার জায়গা থেকে। কিন্তু ভালোবাসতে গেলে তো মঞ্চে উঠেছো, তারপরে তো ভালোবাসাটা হয়েছে, ওই কিন্তু বাড়িতে যাত্রা পারফর্ম হয়নি, স্টেজে হয়েছে তো। স্টেজে হ্যাঁ হ্যাঁ, আসো বলো কি 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 চরিত্র করেছো, একটা চরিত্র বলো তোমার পছন্দের। এই সমস্যা হলো, যে আমাকে বলেছে যে আমি যাত্রাটা করি, বাসুদেব, সে সন্ধ্যাবেলা মার খাবে তোমার কাছে, না, আমি না, বুঝতে পারছি। মার খাবে না, 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 আমাদের সেই সম্পর্ক না, কোনোদিন মজা করছি। সেরকম না, কিছু বলবো না তো, এটাই বলবো, এইভাবে খুলে দিলি সব। হ্যাঁ, এইটাই তোমার ম্যাজিক জানো। তুমি এই যে এত মানে রাগের কথাও এমন ভাবে বলো, এটার জন্যই তোমার সবাই খুব ভালোবাসে, তোমার কিন্তু তোমার সবাই ভালোবাসে, তোমার পুরো আত্মীয় এইখানে স্বজন। আমার কোনো অভাব নেই। এই অভাবটা নেই বলেই বোধহয় বিয়ের ভালোবাসাটা চাওনি। হয়তো ওইটা পাইনি বলে এটা। ও, এ ব্যালেন্স করে দিয়েছে, রাইট। হয়তো ওটা পাওনি বলেই এইটা, রাইট, সেটাও সত্য। কিন্তু ভালোবাসা সত্যি, এবার ভালোবাসা তো ছিলাম, এবার আমি রোলটাই আসতে চাই। মঞ্চে কোন রোল করেছো, একটা ভালো কোনো পছন্দের রোল? একটা নাটক করেছিলাম, আরশিনগর। আরশিনগর, বাহ। আমাদের নিজেদেরই লেখা, আমার লেখা আমি বলি না, নিজেরাই, ওটাই আমার লেখা। ভেরি গুড, মানে সবাই মিলে একসাথে, যেমন হতো আগে। যেমন আপনার কোনো একটা নাটক থেকেই হয়তো আমি নিয়েছি, হতেই পারে। একটু হ্যাঁ কোনো অন্য একটা নাটক থেকে হ্যাঁ। একটা জোড়াতালি দিয়ে একটা তৈরি করেছিলাম, আরশিনগর। হ্যাঁ আমরা পাড়ার ছেলেরাই করেছিলাম। মনে হয় আপনি যদি নাটকটা দেখেন, হুম, আপনারও ভালো লাগবে। হ্যাঁ নিশ্চয়ই লাগবে। ওই নাটকটায় বাবার চরিত্র করেছিলাম, বাহ। ভালোই করেছিলাম। এবং রুদ্রবাবু জাজ হয়ে এসেছিলেন আমাদের, রুদ্র মানে নান্দিকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, উনি বলেছিলেন, প্রশংসা করেছিলেন। আর সবচেয়ে মেন ভূমিকায় যে ছিল হুমায়ুন বলে, হুম, ওর ছিল মানে একটু ওই ওকে ঠিক লালন তো বলবো না, ওকে মানে লালনের ক্যারেক্টারটা ওকে দিয়েছিল। ওকে ওকে, মানে লালন সাইকে রেখে ওর আদলে একটা তৈরি হওয়া চরিত্র। বাহ। ও আর গানটা এত ভালো গাই, হুম, মানে ওই হুমায়ুন বলে আমার ওই বন্ধুটা, বন্ধু হয় ভাই হয়, ওরা জাস্ট একদম মেরে গেছিল। যদিও আমরা পজিশন ওখানে পাইনি, আমাদের কিছু ভুল ত্রুটি ছিল, কারণ নাটকের
সেই জিনিস তো আমরা জানি না, হ্যাঁ মানে অনেক টেকনিক্যাল জিনিস, Technical আলোর জিনিস ব্যবহার হয়তো কম, সেট জানি না, করনি। আমরা সাউন্ড কিভাবে নিতে হ্যাঁ, হয় জানি না, হ্যাঁ। স্টেজ কিভাবে নিতে হয় এগুলো হ্যাঁ। জানি না। পারফর্মের পরে ওরা রুদ্রবাবু একদম নিজে এসেই বললো তোমাকে চাই, আমার ভাইটাকে। বাহ, তো সে আর রুদ্রবাবুর কাছে যায়নি তারপর? না, তারপরে বাড়ি এলাম, তারপরে আর যোগাযোগ হয়নি, এগুলো ওই 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 হয়ে যায়, কেটে যায়। ওই হয়ে যায়। বাহ, তা নাটক, যাত্রা, এই এই কালচারাল সব বিষয়ের সঙ্গে মানে ধরে নাও কবিতা, নাটক, যাত্রা, এই সবের সাথে জড়ানোটা কিভাবে হলো? পাড়ার ক্লাব না অন্য কিছু, না কেউ ছিল? এর জন্য দায়ী আমাদের এলাকার মানুষ। বাহ, এরম 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 এলাকার মানুষ তো আমরা সর্বত্র গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চাই। কারণ হচ্ছে মানে এই সব যাদের সঙ্গে ওঠা বসা করি, এই মানুষগুলো এরকম। যেমন আমার বন্ধুরা, হুম আমরা প্রথম যখন একটা অনুষ্ঠান শুরু করি মিলন উৎসব বলে 2020 সালে, এবার রজত জয়ন্তী গেল, হুম মাঠে আসছি, একজন বলল কালী পুজো দেবো, দিয়ে আরেকজন বলল কালী পুজো তো সব জায়গায় হচ্ছে, চল আমরা অন্য কিছু করি, তাহলে চল ভাতৃদ্বিতীয়ায় একটা কিছু করি। তারপরে সেই 2001 সালে শুরু হলো, চলছে এখনো, যতদিন জানি না কতদিন পারবো। মানে ভাইফোঁটায়, প্রতিবার ভাইফোঁটায় এই অনুষ্ঠানটা হয়? হ্যাঁ, ভাইফোঁটাতে করতাম, তারপরে ভাইফোঁটার সময় অনেক সমস্যা হয়, ওকে, লাগাতার সব অনুষ্ঠান এই কালী পুজো যেমন চলছে, এই চলছে মোহাম্মদ আজিজ এখন, নাইট। হ্যাঁ, তা এখন সরিয়ে দিয়ে একেবারে শীতের শুরুতে করে করি, ওটা মিলন উৎসব বলে করি। এই অনুষ্ঠান করতে করতে মানুষের ভালোবাসা পেতে পেতে ওই সবাই ঠেলে দিত, এইটা কর, এটা কর। এরবারে আর সত্যি বলতে জড়ানো বলতে গেলে একটা আমি একটু হই, আত্মগ্লানি বলবো, হ্যাঁ ভুগি। আমি তো বেশি পড়াশোনা জানি না, কিন্তু কবিতাটাকে হয়তো একটু ভালোবেসে একটু মানুষের কাছে পৌঁছেছে, মনে হয় এই সব একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তোমার পড়াশোনা কত দূর? এইচএস। এইচএস? জয় গোস্বামী জানো এইচএসও বেরোননি? হ্যাঁ জানি, শুনেছি। শুনেছো তো? অনুপ্রেরণার জন্য দিচ্ছি, এটা কোনো মানে এ নয়, তুলনা না, তুলনা নয়, সেটা তো একদমই নয়, একদমই না। তো তারপর পড়লে না কেন? ভালো লাগতো না? ফাঁকি দিয়েছি, না করে তুমি কাজ বাজে লেগে গেলে, আর তার সঙ্গে নাটক। কাজও তো সেইভাবে করি না, ওই বাড়ির সবাই করে তার সঙ্গে ওই করি, খুব দায়িত্ব দিয়ে যে কাজ করি। এবং আপনাকে বলি আমার কোনো ইনকাম নেই, কিন্তু আমি খুব সুখী মানুষ, আমার অভাবও নেই। আমি তোমায় জানো, আমি না তোমার মনে মনে একটু হিংসা করি। কিরম হিংসা করি আমি তোমায় সত্যি কথা বলছি। গ্রাম থেকে শহরে আসার তো অনেক গল্প আছে। আমি গ্রাম থেকে আসিনি কখনো, আমি শহরে এসেছি, কিন্তু অনেক অভাব অনটনের মধ্যে ছোটবেলায় কেটেছিল আমার, সেটা অন্য আলোচনা। আসলে আমাদের সমাজের, সোসাইটির চারিদিকে আমাদের এমন একটা চাহিদার, মানে এমন একটা খেলার মধ্যে ফেলে দেওয়া হয় যে আমি চাই না চাই আমায় ওর মধ্যে ঢুকে পড়তে হচ্ছে, এবং তারপর ওই খেলাটা নিজেই নিজের সিস্টেমে খেলিয়ে যাচ্ছে। চাহিদা মুক্ত হওয়া যে কি এক আশীর্বাদ, সে সুখ তুমিই জানো। আমি শুধু গালে হাত দিয়ে তোমার দিকে তাকিয়েই যাই। এই যে তুমি বললে তোমার কোনো ইনকাম নেই, এবং এটা বলার মধ্যে কোনো কুণ্ঠা নেই তোমার, কারণ এটা সুখ আছে তোমার। তাই আমায় যদি বলতে হয় যে আমার কোনো ইনকাম নেই, আমার না মানে গলা ফলা শুকিয়ে আসবে, কে কে শুনছে, লাইক কে মারবে, ওরা জেনে গেল তবে আমার কি হবে, তাহলে তো আর পাত্তা দেবে না, বুঝেছো? এইসব চলে আমার সত্যি বলছি, আমাদের মাথায়, আমরা তো শহরের লোক, আমাদের মাথায় এসব চলে। কিন্তু পয়সাটা জরুরি, জরুরি তো, 100% জরুরি, জরুরি তো। ইনকাম একদম যে নেই আপাত, হ্যাঁ সে তো না, এই চলছে, তা কয়েকদিন ধরে ফেসবুক ইনস্টাগ্রামও ভরাবে তোমায়, তুমি দেখো। সে বাদ দেন, আর হবে কি আমি আশাও করি না। আমার ভালোবাসার নাম নদী, মায়ের নাম জলঙ্গি। ভালোবাসা শুকিয়ে গেলে জলঙ্গি মারা যায়। আমার সন্তানের জন্ম হবে না, মৃত্যু হবে না, তাদের মাতৃবিয়োগের স্মৃতি থাকবে না। আমার ভালোবাসার নাম নদী, মায়ের নাম জলঙ্গি। মা বুঝতো না খুব? হ্যাঁ, বাবাকে ভয় করতাম, ওই বাবা অনেকটা সেই আড়িয়াল বিলের চিলের মতো। আড়িয়াল বিলের চিলের মতন? বাহ, ওই হুমায়ুন আজাদের একটা লেখা আছে, মা তো মা, সব যে কোনো চাহিদায় মায়ের কাছে বাবা, আর বাবার জায়গাটা দাদা নিয়েছে বড়দা। তুমি জানো আমার একটা গান আছে লেখা, ওটা হিটও খুব, সেটা হচ্ছে গীতবিতানের দিব্যি। ওই গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি, তুমি ভাগোয়া ধরলে একতারা হব, কৃষ্ণ চাইলে বাসি, গীতবিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি। যেমন আদালতে গিয়ে সবাই
এই হয় না, কেউ কোরআনের, কেউ বাইবেল, কেউ গীতার দিব্যি মানে শপথ করে বলে, শপথ করে। তো তেমনই তুমি জসিমউদ্দিনের নকশি কাঁটার মাছ শপথ করে বলো তোমার প্রেম নিয়ে, যেটা তুমি বর্দার জন্য বেঁচে গেছিলে তখন। ও আমার সমস্যা নেই তো, ও নেই, দাও দিব্যি কেটে নাও। হ্যাঁ, কি বলতে হবে তাই বলুন, যাহা বলিব যাহা বলিব সত্য বলিব তো। মিথ্যা বলিব মিথ্যা বলি, সত্য বলিব না। না, ওই তোমার প্রেম বলো না নেই, কোনোদিন। না আমি বুঝতেই পারিনি, আমি সেটাই বলার জন্য আসলাম এদিকে। তুমি সেটা বুঝতেই পারোনি? হ্যাঁ, এই কি হয়েছে বলো। এই ছোট ছোট ছেলেরা সব গল্প করে, ও ঠিক আছে, ওরা করুক, ওরা থাকুক, ওরা ওদেরও তো inspire- জুনিয়র আর কি, মানে হ্যাঁ। ওদের সঙ্গে অভিজ্ঞতা যখন শেয়ার করি, তাকিয়েছে বুঝলি, হবে। হ্যাঁ, আমি এইটাই কোনোদিন বুঝতে পারিনি। যে তাকিয়েছে, হ্যাঁ তাকিয়েছেই বোঝোনি, না তো হবে আর কি করে তাহলে? আগে তো তাকিয়েছে, এটা বুঝতে হবে। হ্যাঁ, না ভালো লাগে, হ্যাঁ। কিন্তু সেই অনুভূতি ওই আর কি, মানে এর জন্য জীবন জলাঞ্জলি দেওয়া যায় এরকম কেউ আসেনি। না। হ্যাঁ, কিন্তু একটা কবিতা লিখতে পারবো মানুষে, তাকে নিয়ে। তাকে নিয়ে নয়, ও মানে প্রেমের- প্রেম নিয়ে। প্রেম নিয়ে। কি এই হচ্ছে আর্টিস্টের ক্রাফটম্যানশিপ। প্রেম করবো না, প্রেম নেই, কিন্তু প্রেম নিয়ে লিখে নেবো। হ্যাঁ হ্যাঁ, অনায়াসে লেখা। নাইস। তুমি তো সৌদিতে কাজে ছিলে না, হুম হুম, হুম। বাইরে কতদিন ছিলে? ওই যে 21 মাস মতো, মানে প্রায় 2 বছর মতো। প্রায় 2 বছর। তো তখন যখন ফিরবে ঠিক করলে কি দাদাকে ফোন করলে, বড়দাকে প্রথম ওখান থেকে? ওরে বাবা, যাওয়ার পর থেকে আমি তো ওখানে গিয়ে মন খারাপ আমার, আমি কাঁদবো কিনা বাড়িতেই সব কাঁদে। মেজদা, মেজদা তো পাগল একটা, আমার ঘরে বসে একদিন ফোন করে হা হা করে কাঁদছে, বলছে তুই নেই, তুই তোর ঘরে বসে আছিস, তুই নেই, হা হা হা, কান্না। আমি বলছি আরে পাগল, আমি এদিকে কষ্ট পাচ্ছি, আবার তোমরা যদি কাঁদো আমি থাকবো কি করে? ওখানে পেট্রোল পাম্পে কাজ করতে। পেট্রোল পাম্পে। কি দেখলে ওই দেশটার কি আলাদা দেখলে, কি ভালো লাগলো বা কি খারাপ লাগলো? খারাপ লাগাগুলো আর ভাল লাগে না বলতে, হ্যাঁ। মজা লাগাগুলো বলি। হ্যাঁ। প্রথম ওখানে গেছি, একজন সৌদিয়ান ডাকছে, হুম। তাল তাল, হুম। তাল কোথায়, তাল কোথায়? তাল মানে হচ্ছে শুনে যা, আয়। আয়। এইরকম মজা পেয়েছি, মানে অসুবিধাও হয়েছে, সেটা হলো ভাষা বুঝতে পারতাম না, হ্যাঁ। খুব অসুবিধা হতো প্রথম মাস তিনেক, তো খুব অসুবিধা। এই তাল, তারপরে ওই যার নিজেদের মধ্যে যারা আমরা বাঙালি ছিলাম, হিন্দি যারা ছিল, হুম। এইসব ঠাট্টাই আর কি করতাম, কিন্তু কষ্ট, বিশাল কষ্ট। প্রথম মাসটা কিছু মনে হয়নি, তারপরের থেকে এই দিন আর যায় না, বেলা ওঠে সূর্য আর ডোবে না, মাস যায় না, সপ্তাহ যায় না, কি মুশকিল। এবার মাঝে মাঝে মনে হতো মরুভূমি তো, লাল বালি সব, হাঁটা দেবো, যাবো কোথায়, পাসপোর্ট ভিসা তো লাগবে, বিরাট যন্ত্রণা। আমি শুনেছি, এমনি বলছি, ওখানে যারা কাজ করতে যায় অনেকের নাকি, যাদের হয়ে কাজ করতে যায় তারা পাসপোর্ট ভিসা সব আগে আলাদা করে রেখে দেয়, যাতে পালিয়ে না যেতে পারে বা চলে না যেতে পারে। হ্যাঁ ওটা করে, এটাও করে। আমাদেরও নিয়ে নিয়েছিল। তারপরে তুমি চাইলেই যেতে পারবে না। না না, পাসপোর্ট ভিসা মালিকরা নিয়ে নেয়, ওই আপনার এতে এয়ারপোর্টে নেমেই ওরা যখন নিতে আসে গাড়ি করে, হুম। তখনই নিয়ে নেয় ওগুলো। তারপরে ওরা একটা ওই কার্ড তৈরি করে দেয়, সেইটা কাছে রাখতে হয়। তো দেখতে গেলে তো তুমি পরিযায়ী শ্রমিকই ছিলে। হ্যাঁ, পরিযায়ী শ্রমিক তো, আবার কি। গোটা বাংলা জুড়ে কিন্তু এখন একটা ম্যাসিভ ব্যাপার, মানে বাংলার গ্রামকে গ্রাম ছেলে নেই। হুম ঠিক বলছি তো? হুম, সব বাইরে কাজ করতে চলে গেছে। ইনকাম চাই তো একটা, মানে বাইরে গিয়ে কত টাকা বেশি কামানো হয়? 30,000, 40,000 মাসে, 25,000, বড় জোর, বড় জোর 40,000 মাসে। আহামরি কিছু কিন্তু নয়। তো এখানে থেকে 10-12 হাজার টাকাও খুব। আমি যখন যাই, আমার হরিপুরে এক দাদা, হুম। এই হরিপুরে, বললো আজিবর তুমি মাসে যদি 2,000 টাকা ইনকাম করতে পারো তাহলে যেও না। তো ওইখানে গিয়ে ওই দাদার কথাটা মনে পড়তো। বাহ, মাসে যদি 2,000 টাকাও ইনকাম করতে পারো, ওখানে যেও না। এই জ্বালা আছে, প্রচুর জ্বালা আছে। তুমি ওখানে বসে কোনো কবিতা লিখেছিলে বা পড়তে কিছু ওখানে? হ্যাঁ, এবং এবং ওখানের থেকেই আমার তখন বড় মোবাইল ছিল না, আমার সঙ্গে যে বন্ধুটা গেছিলো ওর বড় মোবাইল কিনেছিল ওখানে, হুম। ওর ফেসবুক আইডিতে লিখতাম, হয়তো এখনও ওর আইডি খুঁজলে পাওয়া যাবে, অনেক লিখেছি, কবিতা নাই,
মানে আপনারা কবিতা বলেন, আমি কবিতা বলি না, হুম লিখতাম। আমি ওখানে ওই বছর বছর অনুষ্ঠানটা হয় মিলন উৎসব, হুম ভীষণ মন খারাপ, আমি নেই, অনুষ্ঠান হবে। তারপরে হঠাৎ মাথায় কি চাপলো, একটা কবিতা রেকর্ড করে পাঠালাম, প্রিয়তমা সু। বাহ তারপরে কাকতালীয়ভাবে ওই সময়, তারপরে কুইজ অনুষ্ঠানের পরে আমার ওই ভয়েসটা চালিয়েছে, আর আমি ওই সময়েই ভিডিও কল করেছি অন্য একটা বন্ধুর মোবাইলে। দেখছি সবাই, যত দর্শক যা আছে সব কাঁদছে, আমারও ভীষণ মন খারাপ হলো। এবং প্রিয়তমার সঙ্গে আমি বলেছি, আছে ফেসবুকে, ইউটিউবেও আছে, কিন্তু সেই যে বলেছি আমি আর পারিনি, আসলে পুরো ভেতর থেকে বেরিয়েছে। ভেতর থেকে মানে কি। এবং আমি ওটা একবারেই বলেছিলাম, মা কোনোদিন পড়িও নি। হ্যাঁ প্রিয়তমাসু কবিতাটা দেখলাম যে মোটামুটি যাচ্ছে, আমি বাইরে আছি, হুম বাড়িকে খুব অভাব, বাড়ির অভাবটা বোধ করছি, এই কবিতাটা ভয়েস করে পাঠাই, ওদের বলবো একটু শোনাতে, তাও তো আমার একটু হলেও তো থাকা হবে অনুষ্ঠানে। তো দেখছি একেবারে সত্যি সত্যি সেই সুকান্ত ভট্টাচার্য, সুকান্ত ভট্টাচার্য সেই সুকান্ত ভট্টাচার্য আরব হয়ে ঘুরে হ্যাঁ, নাজিরপুরে চলে এলেন, নাজির করে চলে এলাম। আবক্ষ থেকে পূর্ণাঙ্গ হয়েই চলে এলেন। যেদিন এসেছি তাড়াহুড়ো করে প্লেন থেকে ওই হ্যান্ডব্যাগটা নিতে ভুলে গেছি। তারপরে আমি কি করছি, অত মাথায় নেই, জোরে হাঁটছি, তাতে একজন গার্ড দাঁড় করালো, কি ব্যাপার, এইরকম আমার চকলেট আছে ওই ব্যাগে আর অনেক কিছু আছে, আমি ব্যাগটা রেখে চলে এসেছি 136 নম্বর সিট। তারপরে একটা মহিলা ক্রু, উনি বললেন ঠিক আছে আপনি যান, আমি এনে দিচ্ছি। তো উনি এনে দিলেন। বাহ, তোমার একটা হালকা রোহিত শর্মা ব্যাপার আছে। রোহিত শর্মা, হ্যাঁ, ভুলে যায় মাঝে মধ্যেই পাসপোর্ট। তুমি তো লাগেজ ব্যাগ ভুলেছো, রোহিত আচ্ছা, শর্মা আচ্ছা। পাসপোর্টও ফেলে চলে যায়, জানো সব? না তো, হ্যাঁ, আর দেখবে সব ইউটিউবে, আমরাও সব দেখে আচ্ছা, শিখেছি। তুমি এরকম ভোলাভুলির কোনো কাণ্ড আছে তোমার জীবনে, মারাত্মক কিছু? ভুলে যায়, বাড়িতে কিছু হারিয়েছেই মানে আমি হারিয়েছি। এটা আবার এরম দাঁড়ায় না তো, সারপারাস মানে তোমার ভাগনা কিছুটা ছড়িয়ে দিয়ে বা হারিয়ে দিয়ে তোমার ঘাড়ে চলে এলো? না, আসলেই বাড়িতে কিছু একটা হারিয়েছে মানে আমি হারিয়েছি। তোমরা ক ভাই বোন? 3 ভাই আমরা, আর বোন 4টে। তোমার এই কৃষক জীবনের কি কি করলে মনে হয় যে ভালো হতো, কৃষকদের একটু আরাম হতো, কৃষকদের একটু জায়গা হতো? কৃষির উন্নতির জন্য কৃষকের শিক্ষার ব্যবস্থা করা দরকার। কিরম শিক্ষা? প্রথাগত শিক্ষা নাকি না, কৃষিগত শিক্ষা? কৃষিগত শিক্ষা, বাহ, কিভাবে ফসলটা আরো ভালো হবে এবং রোগমুক্ত ফসল হবে। আছে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে হয়, আমরা জানি, কিন্তু আমাদের সেই, আমরা তো পড়াশোনা করেছি, মানে কৃষির কিছুই জানি না, কিন্তু পড়াশোনা করে মানে আমাদের ইতিহাস আছে, ভূগোল আছে, হ্যাঁ। জীবন বিজ্ঞান আছে, অঙ্ক আছে, বাংলা আছে, বিভিন্ন ভাষা আছে, হ্যাঁ আমাদের তো 70% মানুষ কৃষির সঙ্গে যুক্ত। হ্যাঁ, তাহলে শিক্ষার মধ্যে কৃষিটা করি। ভেরি গুড, খুব ঠিক কথা, একদমই নেই তো, নেই তো, এবং নেই বলে না, অনেক জেনারেশন আফটার জেনারেশন অনেক তো কৃষি থেকে সরে যাচ্ছে, হুম, অথচ এটা তো আমাদের লাগবে। না, এই যে পরিযায়ী শ্রমিকের কথা বললেন, হ্যাঁ, কেন হচ্ছে, মাঠে তো প্রচুর পরিশ্রম, আমাদের গ্রামের ছেলেরা এই পরিশ্রম করতে চাইছে না। এবং একটা সত্যি কথা বলি, এই পাট ছাড়ানো বোঝেন, হুম পাট পচিয়ে ছাড়াতে হয়, হুম, 30-এর নিচে, 30 না 35-এর নিচে কোনো আমাদের গ্রামে আর কোনো ছেলে নেই যে পাট ছাড়াতে পারে। মানে আমরাও যেটুকু পারি ভালো পারি না, মেজদারা ভালো পারে, মানে আমাদের লেভেলটা যদি শেষ হয়ে যায়, পাট ছাড়ানোর লোক থাকবে না। পচানো পাট আঁশটা যে ছাড়িয়ে নিতে হয়। তাহলে আগ্রহ প্রকাশ করছে না কেন নতুন প্রজন্ম? টাকা পয়সা নেই বলে না কি কারণে? উপার্জন খুব কম, পরিশ্রম খুব বেশি। খুব সম্প্রতি দেখবেন একটা কথা উঠেছিল যে 1 কেজি গাজর উৎপাদনে 25 টাকা খরচ, বিক্রি হচ্ছে 10 টাকায়। একটু বেশ সোশ্যাল মিডিয়ায় উঠেছিল কথাটা, হ্যাঁ, এই রকমই। তা বিক্রি 10 টাকায় হচ্ছে কেন, 25 টাকায় উঠেছে? বাজার নেই, না হলে না বেচলে ওটাও পাবি না। দেখা গেল অপরিকল্পিত, আমাদের কমিউনিকেশন নেই, যে একটা ফসল সব দিকেই একদম প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে। হুম, এই কিছুদিন আগে কলার একদম দাম ছিল না, কারণটা কি?
বেশি উৎপাদন, কাঁচা ফল ফেলবে কি কোথায়? বলছো, কলার দাম ছিল না? আমাদের কলকাতায় 6 টাকা 7 টাকা করে পিস কিনতে হয়। মানে সেটা হতে পারে, আমাদের তো 2 টাকা কেজি মনে হয় বিক্রি হয়েছে কলা, 2 টাকা কেজি। পয়সাটা যাচ্ছে কোথায়? তোমার 2 টাকা কেজি, আমার 6 টাকা পিস। তোমার জীবনে তোমার শিক্ষকের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শুনেছি। হুম। কি নাম তার? পুলককান্তি বসু ওনার নাম। এই পুলককান্তি বসু। সম্প্রতি মারা গেলেন। ও, ওই জেনে গেছেন তো, মানে সেই রকম পড়াশোনায় ভালো না, আর পড়াশোনায় ভালো না হলে শিক্ষকদের কাছেও চেনেও না, সব পরিষ্কার বলাই ভালো। সেইভাবে কোনো শিক্ষকদের সান্নিধ্যই পায়নি। এই ইনি একজন ছিলেন, ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, যে স্নেহ, সেই প্রাইমারি থেকে শেষ অবধি, মানে উনি মারা যাওয়ার আগে অবধিও মানে সেইটা ছিল। সে তুই পড়াশোনা কর আর না কর, কর আর না কর। কি হয় জানো, এই শিক্ষকই স্কুলের শিক্ষক থাকে না, দেখো তোমার জীবনের শিক্ষক হয়ে যায়। এবং আমার একার নয় কিন্তু, পুলককান্তি বসু মানে পরিসর কম হলেও আমাদের এই 3-4খানা গ্রামের মধ্যে একজন ভদ্র মানুষ, একজন শিক্ষক। এবং একটু কষ্ট আছে, উনি শেষের দিকে কানে ভালো শুনতে পেতেন না। পত্রপত্রিকায় যখন আমার খবর বেরোলো, উনি দেখেননি। তারপরে মাস্টারমশাইয়ের ছেলে শুভদা মারা যাওয়ার 4 দিন আগে বলল যে, তুমি জানো আজিবর এরকম এরকম কবিতা অনেক মানুষ শুনছে। তাই নাকি? ও কবিতা লেখে শুনেছি, এটা তো জানিনি। তা ওকে আসতে বলিস, আমি তো যেতে পারবো না। তারপরের দিনই আমি শুভদাকে ফোন করলাম যে, দাদা কোথায় আছো? মাস্টারের সঙ্গে দেখা করতে যাবো। তো বললাম আমি তো বাজারে আসি, শুক্রবারে আয়, শুক্রবারে এসো। বৃহস্পতিবারে মারা গেলেন। এই তো। শুধু এই কারণেই, এই যে আমার আমার গুরু নবরুণ স্যার, নবরুণ ভট্টাচার্য। হ্যাঁ হ্যাঁ, শুধু না, তোমায় চমকে দেবো। তুমি তো এতক্ষণ আমায় ফুচকে ফিল্ম ডিরেক্টর ভাবছো, এবার একটু চমকে দিই। ওনার শেষ যে কাব্যগ্রন্থ, কবিতার বইটা, বুলেট প্রুফ কবিতা, ওটা আমায় উৎসর্গ করা। এটা আমার অহংকার, এটা আমার অ্যাচিভমেন্ট। আর আমার অহংকার হচ্ছে যে সেই মানুষটার সঙ্গে আমি হ্যান্ডশেক করছি। হ্যাঁ, তুমি আমায় আমায় ধরে নবরুণ স্যার অব্দি ছুঁতে পারছো, এই আর কি। একদম একদম। ওই বইটার প্রচ্ছদও আমার করা, ওনার শেষ কবিতার বইটা। আমার খুব ভালোবাসতেন, এবং ওনার জীবনের শেষ 5 বছর অলমোস্ট, মানে কোনো দিন যেত না যে আমি একবার অন্তত যাইনি, সন্ধ্যেবেলা বা বিকেলবেলা। যখন ওনার ক্যান্সার ধরা পড়ে, অসুস্থ খুবই, তো তখন সে সময় আমার কাজেরও পাচ্ছি নতুন নতুন, বুঝলে তো, টাকা পয়সাও দরকার, চলছে দৌড়ঝাঁপ অনেক, কাজও চলছে, কিন্তু আমি তার মধ্যেও প্রচুর কাজ ছেড়ে দিয়েছি আউটডোর, বাইরে যাব না, কারণ আমি জানি উনি আর নেই, মানে বেশি দিন নেই, সেটা আমরা বুঝে গেছি, ডাক্তাররাও বলে দিয়েছে। কিন্তু কমাস কতদিন তো জানি না। আর আমি তো তখনও দাঁড়িয়ে মিরাকেলের আশায় বসে আছি, যে কোথাও যে ফ্যাতারু ট্যাতারু আসবে, কিছু একটা ঘটবে, কিছু একটা ঠিক হয়ে যাবে। হুট করে একদিন সকালবেলা দাঁড়িয়ে দেখবো সিগারেটটা নর্মালি খাচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না, এটা কাউকে গালাগালি করে দিল, মানে ঠিক আছে। তো সে আশায় ওই সন্ধ্যাবেলাগুলো, অন্য সময়গুলো কোনো দিন বাইরে যাইনি, অন্য জায়গায় আউটডোরে যাইনি, কাজে যাইনি, ওই থাকতাম। কারণ ওই শুক্রবারগুলো আসে না জীবনে, অনেক এরকম অনেক চিঠি জীবনে হারিয়েছি, অনেক মানুষ জীবনে হারিয়ে ফেলেছি, কেউ চলে গেছে, আর আর আসে না। তো ওনার ক্ষেত্রে আমি এই আক্ষেপটা জীবনে রাখবো না বলে আমি যা হবে হবে ঝাপটা মেরে দিয়েছিলাম। তুমি একটা কবিতা লিখেছো তোমার শিক্ষককে নিয়ে, ওই তো মনে থাকে না, কিন্তু ওই যতটা নাম লাগে- দিয়েছিলাম কারিগর। হ্যাঁ, কারিগর, বাহ। মানুষটা নৌকা বানালো জীবনভর, ছোট বড় মাঝারি, নানা রকমের নানা ধরনের। দূরে গেল সেই সব নৌকা, বন্দরে বন্দরে, ফিরে এলো মণিমাণিক্য বোঝাই করে। সেই কারিগর আজ চলে গেল সাঁতরাতে সাঁতরাতে, একা আমরা দূরে রইলাম নদী পানে চেয়ে, এইরকম বিষয়টা। বাহ। তো একা একা সাঁতার কেটে গেলেন উনি, তোমরা নদীর পাড়ে তাকিয়েই থাকলে। আজকে একটা লাইন লিখেছি, একটা না। এক্সক্লুসিভ লাইন, ও নাকি ওর ফেসবুকে দিয়ে দিছো? না, দিইনি। দেয়নি, এক্সক্লুসিভ লাইন। মাছরাঙা পাখিটি সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, লাল ঠোঁট তার তুলে নিয়ে এলো সাফল্য, দুঃসাহসিক। এইটুকুই লিখলাম, আর বেশি তো লিখলাম। এই যে মাছরাঙা পাখিটি সাফল্য তুলে এনেছে, পরের দুঃসাহসিক ঘটনাগুলো কি ঘটতে চলেছে জীবনের, বুঝতে পারছো তো? আপনি তো সবকিছুই মিলিয়ে দেন দেখছি আমার সঙ্গে। আমি তো তোমার সাথে তুমি মেলাবো, তুমি যে কি মেলাবে আমি জানি।
আমি জানি আমি খুব আশাবাদী তোমায় নিয়ে, খুব আশাবাদী। এবং না না, আমার বেশি আশাবাদী হবেন না। না, আমি আশাবাদী হব। আমি আজও এই পরিস্থিতিটা দিয়েও হতাশায় ভুগি না। তো আমার আশা কে কাটবে? আমার আশা কেউ কাটতে পারবে না। একজন কবি বলে গেছেন, এই যে এত আশ্বাস মাটির পুতুল। এই লোক তো খালি আমার কথা বলে। তোমার কথাই তো বলতে হবে গুরু, তোমার কথাই বলতে হবে। তুমি আমাদের মুখ, তোমার কথাই বলতে হবে। চলো এবার একটু এগোই, তুমি স্নানটা করে নাও, তারপর বিলের ধারে যাবো। হুম। জীবনানন্দ, শঙ্খ, রবীন্দ্রনাথ, হুম। সুকুমার, জয়, সত্যেন্দ্রনাথ, সবার সব বোঝো তুমি, বোঝো না শুধু আমার বেলা। হুম। এ কি নিছক হেয়ালি নাকি সেফ খেলা? হুম। আমার ইগো হার্ট হলে পাল্টা হাওয়া ফেরাবে অবহেলা। হুম। বিনয়ের চাকা সুদর্শন, ভুট্টা তলোয়ার, কাদা ছিটুক পারোর দাগ, ভিজুক সালোয়ার। হুম। আমি রাগিয়ে দিলে হুঁশ থাকে না আর। হুম। আমার মতন আরেক ছিল চন্দ্রাহত অতি, আমার মতন আরেক ছিল চন্দ্রাহত অতি, হুম। দীর্ঘশ্বাস বাড়িয়ে রাখতেন হাড় জ্বালানো গতি। মরে নয় বেঁচে গেছে জীবন এক রত্তি, আমার সাথে রাত জাগে ভাস্কর চক্রবর্তী। এই যে এই 5 পদ 10 পদ খাওয়াবে আমাদের, হুম। সেটার পরিকল্পনা কখন হলো? ওই তো সাহেব যখন আপনারা বললো যে আসছেন আপনারা, হ্যাঁ, আমি তো মাঠে ছিলাম, ওকেই বললাম যে একটু ব্যবস্থা, তোর মামিকে বলে দে একটু ব্যবস্থা করুক। খুব ভালো হয়েছিল সব। আমি তো খেতে খেতে প্রায় সানলাইট খেয়ে ফেলছিলাম। না, সানলাইট চলে যাচ্ছে তো, এই জন্যই বলছি আর কি। এত মজার মজার কথা বলেন। এটাই তো ভালো। আমি তো মনে করি আমি 2 মিনিটের বেশি দুঃখ করবো না, এটা আমি জীবনে মানে ঠিক করার চেষ্টা করেছি। 2 মিনিট। হ্যাঁ, তার বেশি করবো না। দুঃখ ভেতরে থাকবে। ওই 2 মিনিটের মধ্যে 1 মিনিট হচ্ছে নীরবতা পালন, দাঁড়িয়ে সেই সব করে আর 1 মিনিট ভেবে নেব, তারপর করতে হবে। এবার দুঃখ অভিঘাত গাঁথা ভেতরেই থাকবে। কিন্তু আমার মনে হয় আমাদের সোসাইটি এত থাবা মারছে, তাকে দাঁত কেলিয়ে না লড়লে লড়া যাবে না, তাই না? আচ্ছা, এই 1 মিনিট নীরবতা বললেন না, হ্যাঁ আমি ছোট ওই বিভিন্ন সভায় টভায় নীরবতা পালন হয় না, হ্যাঁ 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 1 মিনিট নীরবতা পালন হবে, হ্যাঁ কয়েক সেকেন্ড পরেই দেখছি হ্যাঁ টাইম আপ। হ্যাঁ কিরম হলো? কি হলো? 1 মিনিট হয়ে গেল। 1 মিনিট হয়ে গেল। হ্যাঁ, তারপর বড় হয়ে যখন আমরা নিজেরা শুরু করলাম, তখন বলছি 15 সেকেন্ডেই 1 মিনিট হয়। ভাবুন, আমি একা দুঃখ কমানোর পক্ষে নয়, সবাই দুঃখ কমাচ্ছে। সবাই। জীবনে এরকম কোনো দুঃখ আছে, খুব গভীর কোনো দুঃখ, যেটা খুব মানে মানে ভেতরে রয়ে গেছে এই দুঃখটা? এরকম কোনো একটা দুঃখ আছে? দুঃখ থেকে যায়নি কোনো? মায়ের বিয়োগ, হ্যাঁ। মায়ের চলে যাওয়াটা, বাবা, আর ক্ষণেক যেমন আসে মাস্টারমশাই চলে গেলেন। আর বেশি দুঃখ আমার যেটা হলো, আমার ছোট মুখে বড় কথা হয়ে যাবে। হোক না বড় কথা, আর মুখ তোমার ছোট থাকবে না আর। আমি না, দেবো না। আমি এত সামান্য মানুষ, অত বড় কথা। ওই মানুষের কষ্ট দেখলে আমার খুব কষ্ট লাগে। বলি, সোশ্যাল সাইটে যেসব মানুষ মানুষকে মারা এই ভিডিওগুলো যখন দেখি না, হ্যাঁ, আমি থাকতে পারি না, এবং দেখি না, পারতপক্ষে ওইসব ভিডিওগুলো দেখি না। একটু যদি বুঝতে পারি যে এইরকম হবে ভিডিওটা, আমি আর দেখি না। হ্যাঁ। কি চেঞ্জ মনে হচ্ছে এই গ্রাম বাংলার শেষ 15-20 বছরে? কি চেঞ্জ লাগছে? কি কি পরিবর্তন হচ্ছে, ভালো খারাপ উভয়? ভালো তো আমি 3টে এক্ষুনি বলতে পারি: রাস্তা, জল, আলো। এটা আমি একদম। শেষ 15 বছরে আমি দেখেছি। রাস্তা চলে আলো, এটা বাংলায় শেষ 15 বছরে মানে ম্যাসিভ হয়েছে। খারাপগুলো বলার জন্য বা ভালোগুলো বলার জন্য শুনি আগে। ভালো মন্দ সব কিছুই হয়েছে। পরিবর্তন যেটা আমার নজরে এসেছে, আর্থিক একটু হলেও মনে হয় স্বাবলম্বীর দিকে মানুষ। বিশেষ করে যেটা আমাদের ক্ষতি করে, আমি ওইভাবে যাব না। হ্যাঁ, ওই এই যেমন প্রকৃতির একটা পরিবর্তন। 15 বছর আগে, 20 সালে করোনা ছিল তো, তখন এইগুলো পুকুর ছিল না। ওকে। ওই দাদাকে সেদিনকে বলছিলাম যে, কালকেই বলছিলাম যে, করোনার সময় আমাদের কোনো সমস্যা হয়নি, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ অন্তত শাক পাতা সিদ্ধ করেও খেতে পেরেছি, দুমুঠো চাল ব্যবস্থা হয়ে গেছে। এই সময় কি করতাম, আমাদের এই এলাকায় যত বন্ধু আছে আমরা সব, বিলটা শুকনো,
কচুরি পানা, শুকনো একদম মাদুর পাতা আছে, বিছানোই আছে, এইরকম বসে রাত্রি 8টা 9টা 10টা পর্যন্ত আড্ডা, তারপরে আস্তে আস্তে ঠিক গলি গলি পার হয়ে বাড়িতে ঢোকা। ভীষণ এনজয় করেছি। আর পরিবর্তন এই যে প্রকৃতির একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, সেই বিলটা এখন আর নেই, সব পুকুর হয়ে গেছে, পাখি কমে গেছে। হ্যাঁ, কোনো মনে হয় না কালচারালি খুব গ্রামগুলো অনেক পিছিয়ে গেছে, হেজিয়ে গেছে, যা আগে যে একটা কালচারের প্রতি বা শিক্ষার প্রতি আগ্রহ এবং একটা সংস্কৃতির প্রতি আগ্রহ ছিল, সেটা অনেকটা মৎসব বা উৎসবের দিকে আগ্রহ হয়ে গেছে বেশি। আপনাকে মাঠেই বলছিলাম, হ্যাঁ, বলছিলাম যে এই সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি বা আরও সব আমাদের সংস্কৃতির অঙ্গ যেগুলো, সেইগুলো নিয়ে কোনো অনুষ্ঠান হলে আর মানুষ হয় না, লোকজন মানুষ বসে না। কিন্তু আমরা এইবার কি করলাম, অঙ্কন প্রতিযোগিতা করলাম, 60 জন প্রতিযোগী, 60 দোকানে 120 জন বাবা মা, জায়গাটা আরো কিছু লোকজন দিয়ে বেশ জায়গাটা গম গম করছে, 200-250 হয়ে গেছে, না বেশি। তো তখন আমার মনে হলো শুধু মানুষের দোষ দিলে হবে না, আমাদের সংস্কৃতিকে নতুনভাবে, আপনি যেমন এই যে সুন্দর সুন্দর করে কথা বলে হাসির মধ্যেই আপনি একটা কথা বলেছেন যে বাংলা শব্দকে এইভাবেই আমরা ব্যবহার করি, বাংলাকে এইভাবেই আমরা ধরবো, যে সেইভাবেই ধরতে হবে এটা নয়। তো আমি সেদিন বললাম যে বলছিলাম আপনাকে যে আমাদের একটু পাল্টাতে হবে। হ্যাঁ, আমাদের পাল্টাতে হবে, আমাদের বলার ধরন সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে হবে, বুঝতে হবে, তাহলেই হবে। এবং কিন্তু এইটা পাল্টাবে শহর না, কেন্দ্রিক করলে হবে না, আবার শুধুমাত্র শহর কেন্দ্রিক গ্রাম কেন্দ্রিক আমি এটা মনে করিনি, পাল্টালে সব জায়গাতেই পাল্টা। এক্স্যাক্টলি এটাই। কিন্তু সমস্যা কি হয়ে যায়, শহর একটা যেটা পায় সেটার উপচে ওঠা জিনিস গ্রামে পৌঁছাচ্ছে, এইটা হচ্ছে সমস্যা। বোঝাতে পারছি তো, গ্রামে গ্রামে ছেলেমেয়েদের রিল করাটা পৌঁছে যাচ্ছে, সুলভ শৌচালয়ে গিয়ে জামা কাপড় পাল্টে ভিডিও বানানোগুলো পার্কে পার্কে পৌঁছে যাচ্ছে, ছেলেগুলো গ্রামে ট্রামে বসে ছেলেগুলো না খেলে ভিডিও গেম খেলছে, এই দিকটা পৌঁছে যাচ্ছে, অথচ অনলাইন ফর্ম সাবমিশনটা পৌঁছাচ্ছে না। একদম বুঝতে পারছি তো, এইগুলোই দেখতে হবে। একটা কবিতা শুনি না, একটা কবিতা হবে। কি শুনবেন? যা ইচ্ছা, সব পাখি ঘরে ফিরছে, সব নদী, সব কি যে শুনবো কি জানি। ফুরায়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, পাশাপাশি বসিবার বনলতা সেন। এটা তো শোনাই, অন্য কিছু শুনি, অন্য কিছু কি শুনি? ও, আপনি সেই জিজ্ঞেস করছিলেন না প্রথম ভালো লাগা কবিতা কি? আমি বলেছিলাম বাগাছে আম্বানে। সবচাইতে ভালো লাগার একটা কবিতা রবীন্দ্রনাথের, আমি মনে হয় এর আগে বহু জায়গায় বলেছি, কেন বলেছি আমি নিজেও জানি না, কিন্তু আমি এই কথাটাই বলি। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যাই ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। রবীন্দ্রনাথের সহজ পাঠেরই। আমরা বিভিন্ন কবিতা একদম বনলতা সেন বলুন বা অবনী বাড়ি আছো বিভিন্নভাবে বিশ্লেষণ করি, তারপরে ওর ভিতরে কি আছে, আরও ভিতরে কি আছে খুঁজে খুঁজে বের করি। কিন্তু আমার মনে হয় কাল ছিল ডাল খালি, আজ ফুলে যাই ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে, এইটা খুঁজলে মনে হয় আমার জীবন চলে যাবে। এরম করেই হয়। একদিন এই গ্রামটায় অনেক কিছুরই সাহিত্যের পরিবেশ বা অনেক কিছু ডালখালি ছিল, তারপর একদিন ফুলে ভরে গেল। এই মা, আপনার সামনে তো কথাই বলা যাবে না, যাই বলি আমাকে এটা করবেন না। সিনিয়র কবিতাওয়ালা, সে কবে লিখে গেছে, মানে কবিগুরুর কথাই বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, সেই এসে এই কবিতাওয়ালা নামটা কার দেওয়া? এটা আমি আমার প্রোফাইল ছিল আজিবর মণ্ডল নামে। এই প্রোফাইলে আবার একটু কেউ কেউ লিখে রাখে না, কারো যেমন লেখা থাকে যে ছেলেটা পকেটে সূর্য রাখে, আপনারও কি যেন একটা আছে। তো আমি আবার কি দেবো হঠাৎ মনে এলো ফেরিওয়ালা কবিতাওয়ালা। একদম, এটা বেস্ট হয়েছে আমার জীবনে। আমি আবার একটু লজ্জা পেতাম, মানে এখনো পাই না, পেলে হবে না। আমাদের গানওয়ালা আছে, সুমনকে বলা হতো, আরো অনেক কিছু আছে, আমাদের একটা কবিতাওয়ালা দরকার ছিল, আমরা একটা কবিতাওয়ালা পেয়ে গেছি। না, আপনি মনে করছেন পেয়েছেন, কিন্তু আসলে কবিতার কিছুই এখনো হতে পারেনি। আমি বারবার বলছি কিচ্ছু হতেই হবে না, ওই শুধু খালি ডালে ফুল হতে হবে।
ব্যাস এইটুকু। যা হচ্ছে ভালো হচ্ছে, দারুণ হচ্ছে। আমি অত কিছু বুঝি না, হ্যাঁ, কবিতা পড়তে ভালো অত লাগে, পড়বো। বুঝতেই হবে না, এক্স্যাক্টলি, এটা হ্যাঁ, করতে হবে, করে দরকার যেতে নেই। হবে। আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যাস, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো। আগুন। আমার সিনেমার প্রিমিয়ার হবে সামনে, আসবে, তোমায় বলবো। হুম। আর তোমার কবিতা যেদিন প্রথম, মানে কবিতার বই যেদিন বেরোবে, হুম। হ্যাঁ, সেদিনও বলবে, সেদিন আমি যাব। আমি নিজে থেকে জোর করে নিমন্ত্রণ নিয়ে নিলাম, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর আমাদের তো একই মাসে জন্মদিনও, সেটা হ্যাঁ। কবে বলছি না, সবাই জেনে যাবে, আমাদের জ্বালাবে খুব। তো 2-3 দিন আগে পড়ে, আমাদের দুজনের জন্মদিন 2-3 দিন আগে পড়ে, হুম। সেই আর কি। সত্যিই বলছি, এটা তো আজকে আমাদের ক্যামেরায় তোলা থাকলো দিনটা, এরকম অজস্র দিন আসুক আমার আর তোমার আড্ডার, যেগুলো ক্যামেরায় তোলার দরকারই নেই, যেগুলো কখনো কবিতার খাতায় উঠে থাকবে, খুব ভালো হবে, তাই না? খুব ভালো হবে। ওইভাবেই করবো, ভাষাটাকে ঠেলতে থাকবে। তুমি একটা কবিতা শুনিয়ে দাও শুধু সবার জন্য, একটু ঘুরে ওদের দিকে তাকিয়ে। আমি শুধু বলে দিই, যারা দাদাকে তো চেনোই, হ্যাঁ। বাই চান্স যদি কেউ না চেনো, তাহলে বলছি কিচ্ছু চিনতে হবে না, শুধু কবিতা আলা ফেসবুকে আর ইনস্টাগ্রামে, কবিতা আলা পেজটায় যাবে, 5 মিনিট স্ক্রল করবে, বাকি চিনে যাবে, বুঝে যাবে কে আজ না, ইউটিউবে চ্যানেল আছে, ইউটিউবেও চ্যানেল আছে, কবিতা আলাই নামে আছে, কবিতা, কবিতা আলা, ওই একই সিম্বল। হ্যাঁ, তাহলে ওই একই সিম্বল, একদমই। যারা পপ দেখো বা অন্য কিছু আমার কাজকর্ম দেখো, কবিতা আলা চ্যানেলটাও দেখবে, ইউটিউবে সাবস্ক্রাইব করবে, ফেসবুকে ফলো করবে, লাইক করবে, আর কি করে জানি না, হার্ট লাইক করবে, বুড়ো আঙ্গুল দিয়ে ছাড়বে না। আচ্ছা আচ্ছা। আর হার্টগুলো আমার, তাহলে বুঝবো যে আমার কথা শুনে দিয়েছো। আর ইনস্টাগ্রামে তো এমনি হার্ট আছে, দিয়ে দেবে, শেয়ার আচ্ছা, আচ্ছা। করবে, স্টোরি দেবে, ভালো দেবে। আর বাংলা ভাষার জন্য যারা আছো, হুম। ব্যাস এই তো, তুমি এরা বাংলা ভাষাকে কৃতজ্ঞতা যাপন করে দাও, ওদের কিছু একটা ভালো কবিতা শুনিয়ে, ভালো কবিতা বলতে যা ইচ্ছা। এই নদীর ধারেই তো বসে আছি, মানে এক সময় এটা নদী ছিল, একটু দূরে জলঙ্গি, জলঙ্গি এটা ছেড়ে দিয়েছে, মানে এটা এখন মোটামুটি বলা যায় অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটাকে আমরা বিল বলি। বাহ, ওই 2 লাইন বলি রবীন্দ্রনাথের, সেই একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, এবং বসন্তকাল, তাই না? হ্যাঁ, বসন্তকাল। তোমরা শুধাই ছিলে মরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে, আমি শুধু বলেছি কে জানে, নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান, সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সেই মোর প্রথম পরিচয়। এটুকুই, এবারে কিন্তু ভীষণ ভীষণ ভালো দিন কাটলো, পিছনে যারা আছে হেভি মানুষ সব। হ্যাঁ, আমাদের চারপাশের লোকজন পাক্কা আছে। আর বাংলা ভাষাকে কিভাবে ব্যবহার করতে হবে দাদার কাছে শিখলাম। না না, কি মজা 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 করে বাংলা ভাষাকে উনি হ্যাঁ, ব্যবহার করছেন, এটা দরকার। এটাই দরকার দৈনন্দিন জীবনে, বাংলায় মজা রাখতে হবে। বিপ্লবকে তো দীর্ঘজীবী করতেই হবে, বিপ্লবকে করতে হবে, তাতে বিপ্লবেরও মঙ্গল, আমাদেরও আমাদের আমাদের সন্ধ্যেবেলার মুড়ি সিঙ্গারা হয়ে যাবে অনেক। একদম একদম। আবার চলো, তোমরা মুড়ি সিঙ্গারা খাও। নমস্কার সবাইকে, নমস্কার দিই। একদম একদম নমস্কার, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এই যে নমস্কার, এবার থেকে এইভাবে নমস্কার করবে, এটাও চাই, এটাও ভালো জিনিস, এরকম না না, নমস্কার এটাই।